আপনারা জানেন যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এখন বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশের এই মুহূর্তে যা রাজস্ব আদায় তার 3 ভাগের প্রায় 1.5 ভাগেরও বেশি টাকা চলে যাচ্ছে বাংলাদেশের ঋণ শোধ করতে গিয়ে। আপনারা জানেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে বিপুল পরিমাণ আর্থিক লুট হয় এক প্রকার, সেটাকে সামাল দেওয়ার জন্য বাংলাদেশ বিপুল পরিমাণ টাকা ধার করে বিদেশ থেকে, এবং সেই টাকা শোধ করতে গিয়ে এখন কার্যত ঋণে জর্জরিত বাংলাদেশ। তার মধ্যে বাংলাদেশে যারা বলছিলেন যে দ্বিতীয় অভ্যুত্থান হয়েছে, আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে, সেই ইউনুসকে যারা নিয়ে এলেন, স্বাগত জানালেন, সেই ইউনুসেই এখন নাপসন্দ সেই সমস্ত রাজনৈতিক দল, জামাত সহ বিভিন্ন নেতারা তারা প্রকাশ্যে বলছেন তাদের আর ইউনুসকে পছন্দ নয়। এদিকে ইউনুস ঘোষণা করে দিয়েছেন যে আগামী কয়েক মাসের মধ্যে বা দেখা যাচ্ছে এই বছরের শেষে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন তিনি করতে চান, কিন্তু ইউনুসের হাতে নির্বাচন করতে রাজি নন আবার তারা। ফলে টালমাটাল এই বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই যে কার্যত ড্রাম বাজাতে চলে আসবে পাকিস্তান, এটা ভারতে বসে আমরা খুব ভালো করেই জানি। আপনাদের একটু মনে করিয়ে দিই যে যখন আফগানিস্তান কার্যত তালিবানদের দখলে, আপনাদের মনে আছে যে ঠিক সেই সময় আইএসআইয়ের পক্ষ থেকে, পাক আর্মির পক্ষ থেকে সেখানেও তারা টিম গিয়ে হাজির, এবং সেখানে তারা আসর জমাতে সেভাবে পারেনি, কারণ আমরা অনেকে এ নিয়ে আলোচনা হয়েছে এই স্টুডিওতে যে কূটনৈতিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে তালিবানদের, কারণ ওটাই তাদের প্রথমবার মসনদ দখল ছিল না, এর আগেও তারা একবার মসনদ দখল করেছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখলাম যে যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফাঁকে দেখা করলেন মোহাম্মদ ইউনুস, তখনই বোঝা গিয়েছিল যে কার্যত পাকিস্তানের কাছে তারা আত্মসমর্পণ করেছে। আমাদের কনসার্ন ছিল এটাই যে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় যেভাবে বাংলাদেশের জনতাকে সামনে রেখে একটা ক্যাওয়াস সিচুয়েশন, একটা উত্তেজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, সেখানে এই কারণে একটা উদ্বেগজনক জায়গা তৈরি হচ্ছিল, এবং আমরা ভারতের পক্ষ থেকে, এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বারবার আমরা দেখিয়েছি যে তারা পরিষ্কার বলেছেন যে এটা কাম্য নয়। কারণ ভারত বাংলাদেশ সীমান্তের বর্ডার দীর্ঘদিন ধরে যেখানে ওপেন বর্ডার হয়ে রয়েছে সেগুলোকে বর্ডার বা ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকদিন ধরে। কিন্তু আমাদের কাছে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, যে যখন বাংলাদেশ এইরকম একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে রয়েছে, টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই সময় আইএসআইয়ের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি দুবাই হয়ে তারা চলে এলেন বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে পা দিয়ে কোথায় কোথায় তারা গেলেন যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক যে দুদেশের পক্ষ থেকে পুরো বিষয়টিকে গোপন রাখা হয়েছে। ডিজি আইএসপিআর এবং আইএসপিআর বাংলাদেশ তারা পরিষ্কার করে বলতেই পারছেন না যে তারা তাদের কোনো প্রতিনিধি বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন। কিন্তু দেখুন, পড়শি দেশ ভারতবর্ষের কাছে এই খবর অজানা নয়। তারা কোথায় গেছেন, কি কি করেছেন, কি স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে, সব ভারতের কাছে তথ্য রয়েছে, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু কোথায় আমাদের কনসার্ন তৈরি হচ্ছে, কেন বাংলাদেশের সীমানা নিয়ে বা বাংলাদেশের সীমানায় বসে আইএসআই এর এই বৈঠককে আমরা একেবারেই ভালো চোখে দেখছি না, সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা আগে প্রতিবেদন আপনাদেরকে দেখাই, তারপর আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখুন, 2009 সালের পর 2025 সাল, অশান্ত বাংলাদেশে এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রতিনিধিরা চূড়ান্ত ভারত বিরোধিতাকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান। তাই চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই মঙ্গলবার বাংলাদেশে পা রাখে 3 সদস্যের আইএসআই টিম। দুবাই হয়ে EK-586 বিমানে ঢাকায় নামে পাক টিম। স্বাগত জানান বাংলাদেশের ডিজিএফআই এর অফিসার। টিমে ছিলেন আইএসআই ডিরেক্টর জেনারেল মেজর শাহিদ আমির আফসার। এই শাহিদ আমির আফসার চীনের সামরিক অ্যাটাসে হিসেবে মোতায়েন থাকায় চীনের সঙ্গে সম্পর্ক ভালো। আফসারের সঙ্গে ছিলেন মেজর জেনারেল আলম আমির আওয়ান ও এসএসজি কর্তা মোহাম্মদ উসমান লতিফ। কিন্তু এই সফরকে দুদেশই সরকারিভাবে স্বীকার করেনি। বাংলাদেশ সফরে গিয়েই প্রথম গাজীপুরের সমরাস্ত্র কারখানায় শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এর মধ্যেই সামনে এসেছে বাংলাদেশ সেনা প্রধানের একটি ভিডিও।
সেখানে শোনা যাচ্ছে বাংলাদেশ এবার নিজেই অস্ত্র তৈরি করবে। বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পাক টিমের বাংলাদেশ সফরে মূল এজেন্ডা যে ভারত বিরোধিতা তা সকলেরই জানা, তাই কড়া নজর ছিল ভারতের। বাংলাদেশ সফরে বৃহস্পতিবার পাক গুপ্তচর সংস্থা বৈঠক করে। চট্টগ্রামে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীনের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা। পাক গুপ্তচর সংস্থার একটি বৈঠকের খবর মিলেছে বাংলাদেশের রংপুর এলাকায়। ভৌগোলিক দিক থেকে শিলিগুড়ির চিকেন নেক থেকে এই রংপুরের দূরত্ব 130 কিলোমিটার। উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফের সন্ত্রাস ও হিংসার আগুন জ্বালানোর পরিকল্পনা। হাসিনা ক্ষমতায় আসার পরই বাংলাদেশের দুর্গম পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযান চালিয়ে আলফা স্বাধীনের প্রশিক্ষণ ক্যাম্পগুলি ভেঙে দেয়। হাসিনা সরতেই তাই আলফার সেই নেটওয়ার্ক চাঙ্গা করতে ফের সক্রিয় আইএসআই। পাশাপাশি সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। পাক টিমের পরবর্তী সফর ছিল কক্সবাজারের কাছে পাক প্রশিক্ষণে তৈরি রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসার ক্যাম্প। বাংলাদেশ পাক সেনার মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়েও চুক্তি হয় বলে খবর। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির ফলে অনায়াসেই ভারত বাংলাদেশ সীমান্তের সব তথ্য চলে যাবে পাকিস্তানের হাতে। হাত ঘুরে সেই তথ্য পৌঁছে যাবে চীনের হাতেও। এমনিতেই গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ জানিয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য ও পশ্চিমবঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।